উনি নির্বাচন করেছেন, পাশ করেছেন। ওনার পাশ করা, নির্বাচন করা, নির্বাচনে দাঁড়ানো, এগুলোর আর কোনো মূল্য নাই। এখন এই প্রবলেমটা দেখার পরে তোমার মাথায় কি চিন্তা আসা উচিত? এই যে একটা ঘটনা, এখন বাংলাদেশের 56 ইয়ার্সে দেখো তো কতগুলো নমিনেশন এভাবে বাদ হয়েছে। কারা কারা বাদ হয়েছে? কারা ছিলেন তারা? কোন মন্ত্রী সাহেব ইলেকশনের পরে মন্ত্রীর চেয়ারে আর বসতে পারেন নাই? কোন এমপি সাহেব ইলেকশন করেছেন কিন্তু পার্লামেন্টে গিয়েছেন, শপথ নিয়েছেন কিন্তু প্রসিডিং ড্র করতে পারেন নাই? আমি তো দেখেছি অনেক সময় ফেসবুকিং করতে 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 মানুষ টায়ার্ড হয়ে ঘুমায় যায়। স্ক্রল করতে 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 টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাচ্ছে। কারণ কি? এখানে কোনো কন্টেন্ট নাই, এখানে কোনো থট প্রভোকেশন কিছু নাই, এখানে কোনো চিন্তার কিছু নাই, এখানে কিন্তু শেখার কিছু নাই। কিন্তু সত্যিকার অর্থে তোমরা যে জিনিসটাকে সামনে আসে, আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিব, লটাকে যদি লাইভ করতে হয় তাহলে সামনে যে বিষয়টা আসে, তোমরা কিছুদিন আগে দেখছো চট্টগ্রামের একজন এমপির ঋণ খেলাপির কারণে মনোনয়ন বাতিল হয়েছে। দেখেছো এটা? আসলাম চৌধুরী কেন হলো বাতিল? উনি নির্বাচন করেছেন, পাশ করেছেন, পাশ করার পরে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। মামলায় সিদ্ধান্ত হয়েছে উনি প্রথম দিনে ঋণ খেলাপি ছিলেন, সুতরাং তোনার পাশ করা, নির্বাচন করা, নির্বাচনে দাঁড়ানো, এগুলোর আর কোনো মূল্য নাই। এখন এই প্রবলেমটা দেখার পরে তোমার মাথায় কি চিন্তা আসা উচিত? যে কি রে ভাই, এটা কেমন কথা? নির্বাচন করছে, তো পাশ করছে, কোর্টেই ফাংশন করেছে, কোর্টেই পারমিশন দিয়েছে নির্বাচন করার জন্য, এখন কোথায় গেল? নাই তো। বলছে ওত নিতে পারবেন না, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু আপনি রেজাল্ট পাবলিশ হবে না, এইভাবে ঝুলাই রাখছে। এই আপিল শুনানি হয়ে বলছে আপনি 2000 কোটি টাকা ঋণ খেলাপি, সুতরাং আপনার নির্বাচনে অংশগ্রহণ করলেও আপনার ঋণ খেলাপি হিসেবে মনোনয়নেই বাদ করে দেওয়া। এই যে একটা ঘটনা, এখন বাংলাদেশের 56 ইয়ার্সে দেখো তো কতগুলো নমিনেশন এভাবে বাদ হয়েছে। কারা কারা বাদ হয়েছে? কারা ছিলেন তারা? কোন মন্ত্রী সাহেব ইলেকশনের পরে মন্ত্রীর চেয়ারে আর বসতে পারেন নাই? কোন এমপি সাহেব ইলেকশন করেছেন কিন্তু পার্লামেন্টে গিয়েছেন, শপথ নিয়েছেন কিন্তু প্রসিডিং ড্র করতে পারেন নাই? একটা এক্সাম্পল বলি, ভারতীয় উপমহাদেশে ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ নামে এক মামলা আছে। রাজনারায়ণ ছিল তার কন্টেস্টার। রাজনারায়ণ গিয়ে ইলেকশন পিটিশন করে বলছে যে ইন্দিরা গান্ধী 2 নম্বরই করে পাশ করছে, তাকে ফেল ঘোষণা করা হোক। ভারতীয় কোর্ট ইন্দিরা গান্ধীর নমিনেশন বাতিল করে, ভোট জালিয়াতি করে এমপি হয়েছেন বলে তাকে সিদ্ধান্ত নিয়ে রাজনারায়ণকে বিজয়ী ঘোষণা করে দিয়েছে। ইন্দিরা গান্ধী সুপ্রিম কোর্টে আপিল করেছে, তখনও কিন্তু তিনি প্রাইম মিনিস্টার, সিটিং প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় যখন আপিল ফাইল করেছেন, সুপ্রিম কোর্ট বলেছেন মিস ইন্দিরা গান্ধী, ওকে, উই আর স্টেইং দি জাজমেন্ট অফ দি হাই কোর্ট, কিন্তু আপনাকে আমরা যতদিন পর্যন্ত আপিল নিষ্পত্তি না হয়েছে ততদিন পর্যন্ত আপনি পার্লামেন্টের সেশনে অংশগ্রহণ করতে পারবেন না। তাই হলো প্রাইম মিনিস্টার পার্লামেন্টের বাইরে বসে থাকে, ভিতরে যেতে পারে না। She was the prime minister, the elected prime minister of all India, United India prime minister, Union of India prime minister. সুপ্রিম কোর্ট বলছে নো, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করেন, মিনিস্টারদের মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু পার্লামেন্টের ভিতরে ঢুকে কোনো বক্তৃতা দিতে পারবেন না। প্রাইম মিনিস্টার ওয়াজ ডিবার্ড। পরের দিন প্রাইম মিনিস্টার এই আইনকে ডেস্ট্রয় করার জন্য পরের দিনে প্রাইম মিনিস্টার সংবিধান সংশোধন করতে দিল। ভারতের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা, আমাদের টিচাররা পড়াবে এক সময়, কেশবানন্দ ভারতী মামলা, বিখ্যাত কেস। যারা কনস্টিটিউশন ল পরে পড়বা, সুপ্রিম কোর্টে ইন্দিরা গান্ধীকে বললো আমার মেজরিটি আছে, আমি সংবিধান সংশোধন করে দিব, প্রাইম মিনিস্টারের সিট নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। সংবিধান সংশোধন করে দিছে, রিট পিটিশন হয়েছে সংবিধান সংশোধনকে চ্যালেঞ্জ করে। ইন্দিরা গান্ধীর করা সংবিধান সংশোধন ভারতীয় সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিল।
এক বিরাট পেসের মধ্যে পড়ে গেছে। হোয়াট উইল হ্যাপেন দেন? এতদিন পর্যন্ত, যতদিন এই বিতর্ক ছিল, ততদিন পর্যন্ত ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ঠিকই ছিলেন, কিন্তু পার্লামেন্টের ভিতরে ঢুকে বক্তৃতা দিতে পারতেন না। দ্যাট ওয়াজ এন অ্যামেজিং। আরেকটা কাহিনী বলে চলে যাই। ভারতের এক অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমাদের দেশে তো আজকাল সব জি হুজুর হয়ে গেছে। আমাদের দেশে অ্যাটর্নি জেনারেল হইলে সরকারের হাতে পায়ে ধইরা কিভাবে ব্যবস্থা করবে এটা নিয়ে অস্থির থাকে। শোনেন, এক অ্যাটর্নি জেনারেলের কথা বলি। অ্যাটর্নি জেনারেল সাহেবকে ইন্দিরা গান্ধী, ভারতে ইমার্জেন্সি জারি করা হলো, 2 লক্ষ লোককে অ্যারেস্ট করা হলো সকল স্টেট লেভেলে। সব লোক হাইকোর্টে গিয়া রিট পিটিশন করে, হেভিয়াস কর্পাস রিট পিটিশন করে মুক্তি পেয়ে গেল। ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার। তিনি বললেন, ভারতীয় হাইকোর্টগুলোর এই রায়ের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাব। তিনি সুপ্রিম কোর্টে গেলেন, আপিল ফাইল করলেন। আপিল ফাইল করে প্রাইম মিনিস্টার অ্যাটর্নি জেনারেলকে চিঠি লিখলেন, মিস্টার অ্যাটর্নি জেনারেল, ইউ উইল ডিফেন্ড দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া বিফোর দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আপনি ভারতীয় সরকারের পক্ষে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে ডিফেন্ড করবেন। অ্যাটর্নি জেনারেল উল্টা উত্তর দিলেন চিঠি লিখে, মিস গান্ধীজি, আই এম দ্য অ্যাটর্নি জেনারেল ফর ইউনাইটেড ইন্ডিয়া। My responsibility is to defend the constitution, is to defend the fundamental rights of the citizen, not to defend the government. So I am declining. আমি আপনার এই রিকোয়েস্ট রাখতে পারলাম না। আমি সুপ্রিম কোর্টে ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি জারি করার পরে লক্ষ লক্ষ লোককে অ্যারেস্ট করার যে সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশনে আমি ভারতীয় সরকারকে সুপ্রিম কোর্টের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো না। আই এম রিজাইনিং ফ্রম অ্যাটর্নি জেনারেল অফিস। অ্যাকর্ডিংলি হি রিজাইন। এইরকম বড় মানুষ ছাড়া রাষ্ট্র ঠিক হয় না। এত পা চাটলে খালি। আর আজকালকার দিনে আমাদের দেশে কি হয়, অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য লবি করে, জজ হওয়ার জন্য লবি করে। শরমের আর শেষ নাই। আমি জজ হব, আমি লবি করতাম? আমাকে জজ বানানো হবে। আমাকে যেদিন জজ বানানো হবে, আমাকে অনেক কিছু ত্যাগ করে জজিয়তের চেয়ারে বসতে হবে। একটা সোশ্যাল মানুষকে আনসোশ্যাল করে দেয়া হবে। সামাজিকভাবে সার্ভিস দেওয়ার জন্য আমাকে নেওয়া হবে। আমাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে রাজি করাইলেই না আমি উপযুক্ত জজ হব। আর যদি আমি খালি তৈলমর্দন করি, আর খালি অমুকের বাসায়, তমুক মন্ত্রীর বাসায়, তমুক এমপির বাসায় কিভাবে জজ হওয়া যায়, এই রকমের জজ দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে? নিড এ ব্যাকবোন। বাংলাদেশ নিড ব্যাকবোন লিডারশিপস, যেখানে প্রাইম মিনিস্টার, হি উইল ডু হিজ জব, স্পিকার, হি উইল ডু হিজ জব, চিফ জাস্টিস, হি উইল ডু হিজ জব। দেয়ার উইল নট বি এনি কানেকশন উইথ ইচ আদার্স। একজন আরেকজনকে তৈলমর্দন করার কোনো দরকার নাই, তাহলে আর বিপ্লব থাকবে না। লাস্টের কথা বলি, বাংলাদেশেও এরকম একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন, যাকে ডাকা হয়েছিল তৎকালীন প্রেসিডেন্টের, রাষ্ট্রপতি শাসিত সরকারের সময়। ওনাকে ডাকা হয়েছে চিঠি দিয়ে, উনি উত্তর দিয়েছেন, অনারেবল প্রেসিডেন্ট, আই ক্যানট মিট ইউ। ইফ ইউ হ্যাভ এনিথিং টু আস্ক মি, প্লিজ সেন্ড মি এ লেটার। I will reply to your letter, but I cannot come physically to meet you, because it is not the responsibility of the Attorney General to meet the head of the government. It is the responsibility of the Attorney General to give legal opinion to the government in case of any crisis. কিন্তু আমাকে ডেকে বৃত্তের মতো বসায় রাখবেন, বাইরে 10 জন বসে থাকবে আর আমি ভিতরে বাইরে দাঁড়ায় থাকবো, আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন, একজনের পরে আরেকজন আসেন, এইটার নাম অ্যাটর্নি জেনারেল হতে পারে? নো, নো ইজ নো। হি ডিডন্ট গো অ্যান্ড অ্যাকর্ডিংলি হি অলসো রিজাইন ফ্রম হিজ পোস্ট। তোমাদেরকে এই গল্প কেন শোনাচ্ছি? উই নিড দিস টাইপ অফ প্রেস্টিজিয়াস পিপল ফর দ্য নেশন। দ্য নেশন নিডস লিডার্স হু হ্যাভ প্রেস্টিজ, ডিগনিটি, morality, accountability and self prestige. ডিগনিটি এবং প্রেস্টিজ ছাড়া রাষ্ট্র দাঁড়াতে পারে না। প্রাতিষ্ঠানিক ইন্ডিপেন্ডেন্স ছাড়া স্টেট কখনো প্রপারলি রান করতে পারে না।
প্রাতিষ্ঠানিক ইন্ডিপেন্ডেন্স যদি না থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ মেধাবী গুড স্পিকার, পৃথিবীর বিখ্যাত জায়গা থেকে পিএইচডি করা একজন একাডেমিশিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন, যাকে দেখে লক্ষ লক্ষ মানুষ ইন্সপায়ার হবে। দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন। এখন আপনি আপনার দল করে, আমার দল করে, আরেকজনের দল করে, পদলেহন করে, রাতের বেলা দেখা করে, সকালবেলা সালাম করে, সন্ধ্যাবেলা পায়ে ধরে পায়ের ধুলি নেয়, এই ধরনের লোককে কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো উচিত না। ওয়াই? ঢাকা ইউনিভার্সিটি সাংঘাতিক ব্যাপার, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এগুলো আমাদের দেশে নতুন প্রজন্ম তৈরির কারখানা। এখানে যদি আমরা স্ট্যান্ডার্ড ফিট করতে না পারি, প্রপার স্ট্যান্ডার্ড মানুষকে জায়গা মতো বসাইতে না পারি, তাহলে অবশ্যই জাতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আমি তোমাদেরকে এই কথা বলার একটাই অর্থ, উই ওয়ান্ট টু সি that the Manarat University is producing this type of qualified manpower. We want to see our teachers and the students will create such a conducive environment in the Manarat University from where graduates like you, having prestige, dignity, understanding, qualification will develop day by day. Irrespective ke nari ke purush, immaterial. Material is we need the leaders. এই ধরনের লিডারশিপ মানারাত ইউনিভার্সিটি যদি প্রডিউস করতে পারে, আমার ধারণা মানারাত ইউনিভার্সিটির যে ট্রাস্টি বোর্ড আছে, তারা যে ড্রিম, যে স্বপ্ন, যে দূরভিসন্ধি নিয়ে এগুলো তারা প্রতিষ্ঠা করেছেন, আমার বিশ্বাস এই লিডারশিপ যদি ডেভেলপ করা যায়, তাহলে মানারাত ইউনিভার্সিটি বাংলাদেশে একটা বিখ্যাত ইউনিভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করবে। আচ্ছা, সারা দুনিয়ায় যত বড় বড় ইউনিভার্সিটি আছে সবই তো প্রাইভেট। অক্সফোর্ড কি, কেমব্রিজ কি, তো আর এখানে আসলে আমরা খুঁজি ঢাকা বিশ্ববিদ্যালয় কি। আমার ধারণা মানারাত ইউনিভার্সিটির সামনে যে সুযোগ তৈরি হয়েছে, যে অপরচুনিটি এসেছে, ইনশাআল্লাহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েও সারা দুনিয়াতে তারা তাদের প্রেস্টিজ প্রমাণ করতে পারবে। সেই দিনের অপেক্ষায় আমরা সকলেই থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।